কিং সেজং নামে একজন রাজা, যিনি কল্পনা করেন আকাশ, মাটি, মানুষ এই তিনটি জিনিসকে কল্পনা করে তিনি কোরিয়ান বর্ণমালাগুলো তিনি আবিষ্কার করেন। কীভাবে? আমি যে এখানে বোর্ডে দেখাচ্ছি গোলাকৃতির, এটি হচ্ছে আকাশ। তারপর মাঝখানে যেটা আছে দাঁড়ানো উপর থেকে নিচের দিকে মানুষ আকৃতির, এটা হচ্ছে মানুষ। এবং সবার নিচে যেটা আছে এটা হচ্ছে ভূমি। আকাশ, মানুষ, ভূমি তিনটি চিত্র তিনি অঙ্কন করেন, যেগুলোকে তিনি কল্পনা করে কোরিয়ান বর্ণমালাগুলোতে রূপদান করেন। তিনি চিন্তা করে দেখেন যে আকাশ, মাটি, মানুষ এরা একটি আরেকটির সাথে যুক্ত হয়ে কোরিয়ান বর্ণমালাগুলো তৈরি করা সম্ভব। কিভাবে হয় তো সেটি এখন দেখব। তো এগুলোর নাম হচ্ছে গোলাকৃতি, যেটা এটা আকাশ, মাঝখানেটা মানুষ, নিচেরটা হচ্ছে ভূমি। তো সবার উপরে যেটা আছে আকাশ, এই আকাশটা হচ্ছে একটা ব্যঞ্জন বর্ণ, আর মানুষ এবং ভূমি এই দুটো হচ্ছে স্বরবর্ণ। তো আমি এখন এই ব্যঞ্জন বর্ণ আলোচনা করব না, স্বরবর্ণ প্রথমে আলোচনা করব। মাঝখান দিয়ে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে মানুষ, উপর থেকে নিচের দিকে টান, আর এটা হচ্ছে ভূমি। তো যেটা মানুষ, মানুষের উচ্চারণ হলো ই, এটাকে আমরা রস্যিকার অথবা দীর্ঘিকার হিসাবে ব্যবহার করব বাংলায়। দাঁড়ানো একটি লম্বা টান, ভার্টিক্যাল স্ট্রোক, যেটাকে আমরা মানুষ বলে জানতাম, এটা একটা স্বরবর্ণ, এটার উচ্চারণ হচ্ছে ই, রস্যিকার এবং দীর্ঘিকার হিসেবে ব্যবহার করব। আমরা যেমন শিখছিলাম রস্যইতে রস্যিকার অথবা দীর্ঘিকার। তারপর নিচে যেটা আছে ভূমি, ভূমির উচ্চারণ হলো এরকম দুই দাঁত চেপে, গলা একটু চেপে উচ্চারণ করতে হবে এটা আমরা দীর্ঘকার হিসেবে ব্যবহার করব। তো এখন শিখলাম আমরা মোটামুটি দুটো স্বরবর্ণ, একটা হচ্ছে ই আর একটা হচ্ছে ই হচ্ছে রস্যিকার দীর্ঘিকার, ও হচ্ছে দীর্ঘকার হিসেবে ব্যবহার হয়। এখন পরবর্তীতে যে কাজটা হবে এটা হলো একটি মানুষ যোগ একটি আকাশ, এরা পরস্পর মিলিত হয়ে কি হবে, মানুষটা যেরকম আছে উপর থেকে নিচের দিকে এরকম থাকবে, আকাশটা ডান পাশে সে কি করবে, বিপরীত রেখা বরাবর। তো এটা ভার্টিক্যাল স্ট্রোক বা উপর থেকে নিচের দিকে উলম্ব রেখা বরাবর আছে মানুষ, তার বিপরীত রেখা হচ্ছে অনুভূমিক রেখা। তো আকাশটা ডান পাশে এরকম অনুভূমিক রেখা হিসেবে ছোট টান হিসেবে গিয়ে যুক্ত হয়ে যাবে, যেটা একটা নতুন স্বরবর্ণ। এটার হলো আ, উচ্চারণ হবে আ, এটাকে আমরা বাংলায় আকার হিসেবে ব্যবহার করব, আকার। তো আমরা পেলাম কি, মানুষ প্লাস আকাশ যুক্ত হয়ে আ পেলাম, আ। এরপর যেটা হবে যে একটি আকাশ প্লাস একটি মানুষ সমান সমান, এটা কি হবে, এখন আকাশটা বাম পাশে আছে, সে মানুষের সাথে বাম দিক থেকে অনুভূমিক রেখা বরাবর মিলিত হয়ে যাবে। এটা আমরা পেলাম একটি স্বরবর্ণ, এটি হলো অ, এটি হলো অ। অ সাধারণত অ হিসেবে ব্যবহার হয় বাংলায়, অ। তো আমরা দুটো স্বরবর্ণ এখন পেলাম। তো মোট চারটি স্বরবর্ণ হলো। প্রথমে আমরা যে স্বরবর্ণ শিখলাম এটা হলো ই, রস্যিকার হিসেবে ব্যবহার করব ই। তারপরে পেলাম হচ্ছে দীর্ঘকার হিসেবে ব্যবহার করব, এরপরে আ, 4 নাম্বারটা ছিল হচ্ছে অ। এই হলো ই, আ, অ, ই, আ, অ, এই চারটি স্বরবর্ণ। এরপর আমরা এখন দেখি ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ কিভাবে হয় দেখেন, আমি এটা কি নিলাম, একটা ভূমি, এরপর একটা মানুষ, এটা হয়ে গেল একটা ব্যঞ্জন বর্ণ। এটার নাম হলো গিয়ক। কোরিয়ান ভাষায় সর্বপ্রথম যেটা ব্যঞ্জন বর্ণ হিসেবে কাউন্ট করা হয় এটাই হলো গিয়ক। গিয়কের উচ্চারণ 3 প্রকার। সে যদি কোনো একটা শব্দের শুরুতে থাকে তাহলে হবে খ, আর এরপরে সে যদি আরও থাকে সবগুলোই হবে গ উচ্চারণ, খ
খ, গ, গ এভাবে এভাবে যাবে। আর যদি নিচে থাকে ক উচ্চারণ হবে। কোরিয়ান ভাষায় ব্যঞ্জন বর্ণের নিচে ব্যঞ্জন বর্ণ বসে, তো সেটাকে বাচ্ছিম বলা হয়। গিয়ক যদি কোনো শব্দ শুরুতে থাকে উপরে, তাহলে খ উচ্চারণ হবে। এরপরে সে যতগুলো থাকুক প্রত্যেকটাই গ উচ্চারণ হবে। সেগুলোকে আর খ উচ্চারণ করা যাবে না, আর প্রথমটাকে ক উচ্চারণ করা যাবে না। নিচেরগুলো সবগুলোই ক। কেমন একটু শব্দ তৈরি করি আমরা। যেমন এখানে আমি লিখলাম, এটা হচ্ছে গিয়ক লিখলাম। তো গিয়ক আর এখন বলবো না, এটা হচ্ছে খ। এর সাথে আমরা একটা স্বরবর্ণ দেব। ওই যে আমরা শিখছিলাম এই যে ই মানে হলো রস্বীকার। তাহলে এখানে কি হলো, ক্ষয় রস্বীকারে খি। হ্যাঁ, তো প্রথমে আছে একটা খ, তারপর আছে রস্বীকার বা দীর্ঘিকার, এই যে খি, ক্ষয় রস্বীকারে খি হয়ে গেল, ক্ষয় রস্বীকারে খি। এরপর আমরা লিখলাম খ, এরপরে যদি আমরা দিই তাহলে হচ্ছে খ, উচ্চারণ হচ্ছে খ, খ, ক্ষয় দীর্ঘিকারে খ। তারপরে যদি আমরা লিখি এরকম আরও একটা গিয়ক, তারপরে দিলাম হচ্ছে এরকম আ, তাহলে এবার গর সাথে আকার খ গা, খ গা। উচ্চারণটা হলো কীরকম, যে গিয়ক যদি শব্দ শুরুতে থাকে, এখানে শুরু হতে আছে, এর সাথে যে আ দিলাম, আ, তার মানে হচ্ছে ক্ষয় আকারে খা, ক্ষয় আকারে খা। এরপরে আরও একটা গিয়ক নিলাম, এরপরে এটা ই দিলাম, তাহলে হচ্ছে খা গি। প্রথমটা হলো খা, পরের গিয়কটা হলো গ, খা গি। গিয়ক যদি আমরা নিচে দিই তাহলে দেখেন কি হয়, সে ক উচ্চারণ নেবে, খা গি। প্রথমে থাকাতে ছিল খ, পরে গিয়কটা হলো গ, এরপরে আমরা নিচে গিয়ক পেলাম, নিচে আসবো খা গিক। আরও একটা গিয়ক যদি আমি দিই তাহলে হচ্ছে ক্ষয় আকারে খা এবং আমরা নিচে আসবো খাক, এরপরে আবার উপরে যাব গয়ের শিকারে গি এবং ক, গিক খাক কিক। এই হলো গিয়কের উচ্চারণ। তো আমরা আবারও একটু দেখি, নিলাম হচ্ছে গিয়ক, তারপরে এরকম দিলাম ই দিলাম, তাহলে হলো খি, খি। তারপরে আবার নিলাম গিয়ক, আবার আকার দিলাম, তাহলে খি গা, খি গা। আবার গিয়ক, আবার দিলাম মানে দুরুকার, খি গা গ। এখন আমি যদি গিয়ক নিচে দেই তাহলে দেখেন কিভাবে হচ্ছে। প্রথমটা নিচে দিলাম, তাহলে আমরা পড়বো কিভাবে, গিয়ক তারপরে রস্বীকার, হ্যাঁ, খি, নিচে গিয়কটা হবে ক, তাহলে খিক গা গ, খিক গা গ। গিয়কের উচ্চারণ হলো। তো কিভাবে স্বরবর্ণ আমরা কয়টা শিখলাম সেগুলোতে প্র্যাকটিস করি। তাহলে এখানে গিয়কের সাথে যদি আমরা কোনো কিছু দিই, যে স্বরবর্ণ দিই, তাহলে প্রথম স্বরবর্ণ আমি যদি দিলাম এখানে আ, তাহলে হচ্ছে খা। এরপরে যদি আমি এরকম দিই তাহলে খ, এরকম দিলে খি। আর আরেকটা শিখছি যেটা হচ্ছে অ, এরকম অ দিলে, খর সাথে অ দিলে ক্ষয় হয়, হ্যাঁ, খ। তারপরে এরকম দিলাম খ গ, খ গ গি। এখন উচ্চারণ হবে খ গ গি, খ গ গি। তাহলে আমি আবার দেখি গিয়কের সাথে যদি এরকম দিই আ দিই তাহলে হচ্ছে খা, গিয়কের সাথে আবার আ দিলাম, তাহলে পরের গিয়কটা হচ্ছে গ, খা গা। তারপরে আরও একটা গিয়ক নিলাম, এরপরে আমরা কি করব, অ দেব, তাহলে উচ্চারণ হবে খা গা গ। কোনো একটা গিয়ক যদি আমি নিচে দিই তাহলে দেখেন সর্বশেষে দিলাম এই এখানে, তাহলে খা গা গক, খা গা গক। এই হলো আমাদের গিয়ক এবং স্বরবর্ণগুলো। তাহলে আমরা কী কী শিখলাম, আমাদের এখানে মোট স্বরবর্ণ রইল 4টি, এ, আ, অ, এই 4টি স্বরবর্ণ আমরা শিখলাম। আর একটা ব্যঞ্জন বর্ণ শিখলাম। ব্যঞ্জন বর্ণটা হচ্ছে এই যেটা, এটার নাম হলো গিয়ক, গিয়ক। খ, গ এবং ক 3 প্রকারের উচ্চারণ আমরা পেয়ে থাকি। তো এই কয়টি আপনারা প্র্যাকটিস করেন ভালো করে। আগামী পর্বে আপনাদের আরও স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শেখাবো। তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।